পরিবর্তন হলো ওয়ারিশান সম্পত্তি নামজারির পদ্ধতি এবং এই বিষয়ে কঠোর নির্দেশনা এসেছেন এসিল্যান্ড অফিসে এবং ভূমি মালিকদেরকেও বলা হচ্ছে যেন এই সিদ্ধান্ত মেনে তারা সম্পত্তির অনুকূলে নামজারির জন্য আবেদন করেন। তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন এবং আপনার আমার এই ভিডিওটি দেখে কোনো উপকার এসে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দেখুন, কোনো ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন হয় কোরআনিক আইন অনুযায়ী। মুসলিমদের জন্য এটি নির্ধারিত। অন্যান্য রাষ্ট্রীয় আইন যেগুলো রয়েছে সেগুলো সম্পত্তি নিয়ে যখন কোনো গ্যাঞ্জাম হয় তখন সেগুলো কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে এই মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কিন্তু ভাগাভাগি হয়ে থাকে। অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য, অর্থাৎ হিন্দুদের জন্য হিন্দু আইন, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান আইন এবং ছোট ছোট ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য হিন্দু আইন অথবা রাষ্ট্রীয় আইনেও কিন্তু ভাগ বটারা হয়ে থাকে। এখন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যেদিন থেকে মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই কিন্তু সম্পত্তি ভাগ বটোয়ারা করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। অর্থাৎ যদি পিতা মাতা মৃত্যুবরণ করেন সন্তান রেখে, পুত্র সন্তান এবং কন্যা সন্তান যদি একত্রে থাকে তাহলে মোট সম্পত্তি 3 ভাগ করে 2 ভাগ পুত্র সন্তান এবং 1 ভাগ কন্যা সন্তানরা কিন্তু পেয়ে থাকে। আবার যদি এমন হয় যে পিতা মাতা দুইজনে মৃত্যুবরণ করেছেন, শুধুমাত্র একজন পুত্র সন্তান রয়েছে, তাহলে সকল সম্পত্তি কিন্তু পুত্র সন্তান পেয়ে থাকেন। যদি আবার পিতা কিংবা মাতা যে কোনো একজন জীবিত থাকেন তাহলে মোট সম্পত্তির থেকে পিতা মাতার সন্তান জীবিত থাকার কারণে একটি নির্দিষ্ট অংশ পাবেন এবং বাকি সকল সম্পত্তি এই পুত্র সন্তান পাবেন। এখন এই ভাগ বটোয়ারাটা কিন্তু এক একটা পরিবারের জন্য এক এক রকম হয়ে থাকে। কোনো পরিবারের সাথে কোনো পরিবারের অত সহজে ভাগ বটোয়ারার হিসাবগুলো মেলে না। এখন আপনারা সম্পত্তি ভাগ বন্টন করে ফেললেন, করার পরে সম্পত্তির অনুযায়ী রাষ্ট্রীয় নির্দেশনা হচ্ছে সম্পত্তির অনুকূলে এসিল্যান্ড অফিস কিংবা ভূমি অফিসে গিয়ে সম্পত্তির অনুকূলে নাম জারি করে নিতে হবে কিংবা খারিজ করে নিতে হবে। এতে কি হবে, আপনার পিতা কিংবা মাতার ওই সম্পত্তিতে রাষ্ট্রীয় মালিকানা পরিবর্তিত হয়ে আপনাদের নামে রাষ্ট্রীয় মালিকানায় নাম উঠবে, রাষ্ট্রীয় খাতায় আপনারা ওই সম্পত্তি ভোগ দখলে রয়েছেন এটি লিপিবদ্ধ হয়ে থাকবে। এখন এই পদ্ধতিটি করতে গেলে একটি আবেদনপত্রে সম্পূর্ণ ডিটেলস লিখে আপনার ব্যাংক ড্রপ করতে হয় 1170 টাকা এবং এই ব্যাংক চালানের রসিদ এই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হয়, সাথে কিছু আনুষঙ্গিক কাগজপত্র জমা দিতে হয়। আগে এই বিষয়টি আইনগতভাবে অনেক কঠোর থাকলেও ভূমি অফিসগুলো নানান কায়দা কানুন অবলম্বন করে এই বিষয়গুলো সহজীকরণ করে ভূমি মালিকদেরকে নামজারি কিংবা খারিজ করে দিতেন। এতে পরবর্তীতে দেখা দিত ওয়ারিশদের মধ্যে গ্যাঞ্জাম। একজন ওয়ারিশ তার পছন্দ মতো একটি সম্পত্তি ভোগ দখল করছিলেন, অর্থাৎ পিতা কিংবা মাতা জীবিত থাকা অবস্থায় সন্তান বিয়ে করেছেন, সংসারী হয়েছেন, তাকে মুখে মুখে সম্পত্তি ভোগ দখলের দায়িত্ব দিতেন। আরেকটি সন্তান বিয়ে শাদী করে নাই, পড়ালেখা করা অবস্থায়, তাই তিনি কোনো সম্পত্তি পান নাই। এখন যাকে মুখে মুখে সম্পত্তি ভোগ বন্টন করে দিতেন তিনি সন্তান হওয়ার সুবাদে পিতা কিংবা মাতার কাছে আবদার করতেন যে অমুক সম্পত্তিটি তো সুবিধাভাবে ভালোভাবে ভোগ দখল করা যাবে, চাষাবাদ ভালো হয়, ওই সম্পত্তিটা আমাকে দেওয়া হোক, কিন্তু বাড়ির পাশে একটু পুকুর রয়েছে এটা আমাকে দেওয়া হোক, আমি এখানে মাছ চাষ করব। এই যে একগুলো ব্যাপার, এই ব্যাপারগুলো ঘটে থাকতো। পরবর্তীতে যখন অন্য সন্তানেরা তার পিতা মাতা মৃত্যুবরণ করার পরে এসে বলতেন যে এই সন্তান তো এতদিন ধরে সম্পত্তি ভোগ দখল করছেন, এখন আমাকে দেওয়া হোক, আমি ভোগ বন্টন করব, আমি ভোগ দখল করব, আমি চাষাবাদ করব, এই সম্পত্তিতে ফসল ভালো হয় এটি আমাকে দেওয়া হোক, এতদিন তো বড় ভাই কিংবা ছোট ভাই ভোগ দখল করেইছেন। এখানে নানান ধরনের বিপত্তি দেখা দিত এবং যে সকল ব্যক্তি আগে থেকে ভোগ দখল করছেন তারা ভোগ দখল ছাড়তে নারাজ এবং যারা এখন এতদিন ধরে কোনো সম্পত্তি ভোগ দখল করেন নাই, এখন মালিকানা পাচ্ছেন, তারাও সম্পত্তি নিতে মরিয়া। এই জন্যই এই সকল সম্পত্তি পরবর্তীতে যারা ভোগ দখল সূত্রে কোনো কৌশল অবলম্বন করে নিজের নামে নামজারি করত, অন্য যারা বঞ্চিত তারা কিন্তু আদালতে সে মোকদ্দমা দায়ের করত। এই সমস্যাগুলো যেন নিরসন করা যায় কিংবা সমস্যাগুলো যেন না হয়, এজন্যই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পষ্টভাবে বলা হয়েছে এবং আইন যেটি সেটিকেও স্পষ্টভাবে মানতে বলা হয়েছে
যে কোনো সন্তান যদি কিংবা কোনো ওয়ারিশ যদি সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়ে পরবর্তীতে নামজারি করতে আসে কিংবা নামজারি আবেদন করতে আসে, তাহলে অবশ্যই যে বিষয়টি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে সেটি হলো ওই ওয়ারিশগণ নিজেদের নামে কোনো ওয়ারিশ বন্টন দলিল করছে কিনা, অর্থাৎ ওয়ারিশারা তাদের নিজেদের মধ্যে সম্পত্তি ঠিকঠাকভাবে ভাগ করে নিল এবং কে কোনটি সম্পত্তি কিভাবে কত শতাংশ ভোগ দখল করবে এটি তাদের নিজেদের মধ্যে সমঝোতা করলো এবং এই সমঝোতাগুলো একটি স্ট্যাম্প পেপারে লিখে সেটি বন্টন দলিল হিসেবে পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবং এক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রেশন করতে যাবে তখন অবশ্যই সকল ওয়ারিশদের একটি এবং একই ধরনের ওয়ারিশান সনদ লাগবে এবং ওই ওয়ারিশান সনদে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা পাওয়ার মতো যোগ্য কিংবা ওয়ারিশ তাদের সকলের অংশগ্রহণ এই বন্টন দলিলে থাকতে হবে এবং সকলের সম্মতি থাকতে হবে এবং তাদের সম্মতি স্বরূপ কয়েকজন সাক্ষীও এই দলিলে উল্লেখ রাখতে হবে। তো সাক্ষীগণের সাক্ষ্য এবং এই সকল ওয়ারিশগণের মৌখিক সাক্ষ্য এবং সরেজমিনে সাব রেজিস্ট্রি অফিসারের সামনে সাক্ষ্য দিতে হবে যে এই ওয়ারিশান বন্টন দলিলে যে সকল বিষয় উল্লেখিত আছে সকল বিষয়ের সঙ্গে আমরা একমত, কোনোভাবেই এর দ্বিমত না। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিস থেকে সেই দলিলটি রেজিস্ট্রেশন করা হবে এবং রেজিস্ট্রেশন করা হলে পরবর্তীর ওই দলিলের মাধ্যমে এই নামজারির যে আবেদন সেটি করতে হবে। এখন যদি কোনো ওয়ারিশ সিঙ্গেল ওয়েতে গিয়ে ব্যক্তিগতভাবে ওয়ারিশান সম্পত্তির নামজারি আবেদন করে, তার কাছে যদি ওয়ারিশান বন্টন দলিল থাকে তিনি পারবেন, কিন্তু যদি ওয়ারিশান বন্টন দলিল না থাকে অর্থাৎ এই রেজিস্ট্রি অফিসের সার্টিফাইড বন্টন দলিল যদি তার কাছে কোনোভাবে না থাকে তাহলে কোনোভাবেই যেন রেজিস্ট্রি অফিসের এই সার্টিফাইড বন্টন দলিলের কপি ছাড়া ওই সকল ব্যক্তিকে সিঙ্গেল ওয়েতে নামজারি করে দেয়া না হয়। এক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যেমন ধরুন ওয়ারিশান বন্টন দলিলে একজনের যে দাগ রয়েছে এবং ওই দাগে তিনি সম্পত্তি নামজারি করছেন না, এক্ষেত্রে তার কাছে যদি এওয়াজ বদল দলিল থাকে অর্থাৎ অন্য ওয়ারিশার সঙ্গে তিনি সম্পত্তি বিনিময় করেছেন, বদল করেছেন, এই মর্মে এওয়াজ বদল থাকে, তাহলে ব্যক্তিগতভাবে এই বন্টন দলিল এবং এই এওয়াজ বদল দলিল উল্লেখ স্বরূপ তিনি নিজের নামে সম্পত্তির নামজারি পাবেন এবং এক্ষেত্রে বন্টন দলিলে ওই দাগ উল্লেখ থাকতে না থাকলেও চলবে, শুধুমাত্র এওয়াজ বদল দলিল থাকলেই হবে। এবং এই যে এসিল্যান্ড অফিস, এই এসিল্যান্ড অফিসকে এই বিষয়টি অত্যন্ত কঠোরতার সাথে মেনে তারপর কোনো ব্যক্তিকে সম্পত্তির অনুকূলে নামজারি করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং কোনোভাবেই যেন কোনো ওয়ারিশ তার ভোগ দখলকৃত সম্পত্তি হোক বা যে সম্পত্তি হোক যদি শুধুমাত্র ওয়ারিশান সম্পত্তি হয়ে থাকে তাহলে যেন ওই সকল সম্পত্তির অনুকূলে তিনি কোনোভাবেই নিজের নামে নামজারি না পায় এবং ভূমি মালিকদেরকেও এই বিষয়টি মেনে তারপরে নামজারি আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এবং যদি কোনো ভূমি মালিক এই সকল নির্দেশনা না মেনে নামজারি আবেদন করে এবং সেই নামজারি তাদের বাতিল হয়ে যায়, এক্ষেত্রে পরবর্তীতে তারা যদি কোনো অভিযোগ দায়ের করে তাহলে সেই অভিযোগ কিন্তু কোনোভাবেই কার্যকারী ভূমিকা পালন করবে না এবং তারা কখনোই ওই সকল সম্পত্তির অনুকূলে নামজারি পাবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।